দেখুন, কোথাও তো ওয়ার্ক কালচার নেই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে পলিটিক্যাল পাওয়ার দখল করেছে দিদি, ফাইন্যান্সিয়াল পাওয়ার তার হাতে, ইনস্টিটিউশনাল পাওয়ার সমস্ত প্রতিষ্ঠানের তিনি মালিক, ফলে তিনিই সর্বেসর্বা। আর মমতা ব্যানার্জি থাকবে, মমতা ব্যানার্জি যেখানে থাকবে সেখানে মমতাকরণ না হয়ে অন্য কিছু হবে বলে আমি মনে করি না। তাই মহাকরণ সেটা মমতাকরণ। আপনি টালিগঞ্জ, বালিগঞ্জ, খালিগঞ্জ যেখানেই যান সেখানে মমতাময় ছাড়া আপনি কিছু দেখতে পাবেন না। কারণ মমতা ব্যানার্জি বহুত্বে বিশ্বাস করেন না, তিনি একে বিশ্বাস করেন, একের পাশাপাশি দুইকে তিনি বিশ্বাস করেন না। আমি থাকবো সকলে থাকবে তা তিনি বিশ্বাস করেন না। তিনি মনে করেন আমি যা ভাবি, আমি যা বুঝি, আমি যা জানি, এটাই প্রথম, এটাই শেষ, এটাই, এরপর আর কিছু হবে না। তাই স্বাভাবিকভাবেই তিনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী সে রাজ্যের টালিগঞ্জের অবস্থা এরকমই হবে। টালিগঞ্জ আস্তে আস্তে খালিগঞ্জ হয়ে যাবে, কারণ এরা জায়গা পাচাতে অন্য জায়গায় যেতে পারছে না। আজকে এই বাংলার যে সিনেমা শিল্প সেটা তো 12টা বেজে গেছে। আজকে দেখুন কেরলের মতো জায়গায়, তামিলনাড়ুর কথা ছেড়ে দিন, কেরলের মতো জায়গায়, তেলেঙ্গানা আমাদের, তারা কিন্তু আজকে ডেভেলপ করে চলেছে এই সিনেমা শিল্পে। আমরা পাচ্ছি, অথচ এই সিনেমা শিল্পে পশ্চিমবঙ্গের সত্যজিৎ রায়ের, মনীষ ঘটকের কত বড় বড় মেধাবী, কত বড় বড় প্রতিভাবান সমস্ত আর্টিস্টদের, সমস্ত বড় বড় প্রতিভাধর পরিচালকদের ক্ষেত্রভূমি ছিল এই টালিগঞ্জ। এই টালিগঞ্জ ছিল ভারতবর্ষের সিনেমা জগতের মক্কা। টালিগঞ্জ ছিল ভারতবর্ষের সিনেমা জগতের মক্কা। আজকে সেই বাড়ি যাওয়ার টালিগঞ্জ ধূসর হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, হারিয়ে যাচ্ছে। দেখুন, ভারত ঢাকায় যারা বসে আছে ক্ষমতায়, বাংলাদেশের ক্ষমতা যারা বসে আছে, তাদের বসে থাকার পিছনে সব থেকে বড় ক্রেডেন্সিয়াল কি জানেন? সব থেকে বড় প্রশংসাপত্র, তারা ভারত বিরোধী। ওখানে বসে যদি ভারত বিরোধী কথা না বলে ভারত মৈত্রীর কথা বলা হয়, এই জামাতরা ওদের গর্দান কেটে দিবে। তাই ইউনুস কেন, ইউনুসের সেক্রেটারি কেন, ইউনুসের 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই ওই আসনে বসে ভারত সরকারের প্রতি প্রীতি ভালোবাসার কথা বলবে। তাই যেই থাকবে তাকে ভারত বিরোধী কথা বলতেই হবে। ভারত বিরোধিতার মধ্য দিয়েই বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকা যায়। যেমন ভারত বিরোধিতার মধ্য দিয়ে পাকিস্তানের ক্ষমতায় টিকে থাকা যায়, তেমনি একইভাবে ভারত বিরোধিতা আজকে বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকার সব থেকে বড় হাতিয়ার। রেইজন ডি এটার বলে এগুলোকে। এগুলো হচ্ছে ভারত বিরোধিতা করার মধ্য দিয়ে তাদের টিকে থাকার সব থেকে বড় হাতিয়ার হলো এইটা। তাই ভারত বিরোধিতা তাদের করতেই হবে, ভারতবর্ষের বিরুদ্ধে কথা বলে যেতেই হবে তাদেরকে। দেখুন, জেলখানায় থাকতে তো ভালো লাগে না, আর এত পয়সা বাইরে, সেই টাকা ভোগ না করে জেল খাটনি, এটা আরও দুর্যোগের, আরও অসহ্য বিষয়। জেল খাটে আমরা অনেক বছর জেল খেটেছি, আমি নিজেও। তো স্বাভাবিকভাবেই এত পিড়াপিড়ি করে লাভ হয় না। এখন বাইরে এত টাকা থেকে গেছে, সুখ ভোগ করবে কে? স্বাভাবিক কারণে জেল থেকে বেরোনোর জন্য তারা তো থাকবেই। তার মধ্যে তার সহযোগিনী আরেকজন বেরিয়ে গেছে জেল থেকে, ফলে তিনি ভাবছেন এইবার যদি চাপ টাপ দেওয়া যায়, ধাক্কাধাক্কি করা যায়, তাহলে তারও হয়তো কোনো গতি হয়ে যেতে পারে। তো অগতির গতি খোঁজার জন্যে তিনি এবার দরবার করছেন সুপ্রিম কোর্টে। সেখানটায় তাকে ভর্ৎসনা শুনতে হচ্ছে। আমার বক্তব্যটা অন্য জায়গায়। যাকে লজ্জা লাগছে আমাদের, যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যের, যাকে আমরা বলি কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সেই সংস্কৃতির দেশ পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের মন্ত্রী, তাকে আজকে এখানটা এসে চুরির হাত থেকে রেহাই পাওয়ার জন্যে জামিন চাইতে হচ্ছে। আখেরে এই শিক্ষামন্ত্রীটাকে নিযুক্ত করেছিলেন মমতা ব্যানার্জি, তাই তিনি তার নিজের কলঙ্ক থেকে মুক্ত হতে পারছেন না। পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করা মানে আখেরে কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরকে গ্রেপ্তার করা। শিক্ষা দপ্তর কলুষিত, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য কলুষিত। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু এই দোষের থেকে মুক্ত নন। তাই পার্থ চ্যাটার্জিকে জামিন না দেওয়ার মানে পশ্চিমবঙ্গ সরকারের ভাবমূর্তিকে জামিন না দেওয়া। পশ্চিমবঙ্গ সরকারের কলঙ্কিত ভাবমূর্তি আজও বজায় থাকুন। মমতা ব্যানার্জি যদি বলে এমনি প্রশাসন এমনি সিধা হয়ে চলবে, তারপরে আবার তার একে সরানো তাকে সরানোর প্রয়োজন হচ্ছে কোনো যাই না। আমি কালকে একটা কথা বলেছি, আজও বলছি,
ক্ষমতার দম্ভে, ক্ষমতার শিখরে পৌঁছে যাওয়ার পর কখনো কখনো মানুষ সন্দিগ্ধতায় ভুগে। মমতা ব্যানার্জিকে সন্দিগ্ধ চিত্ত আজকে তার প্রকাশ পাচ্ছে। সন্দিগ্ধতা মমতা ব্যানার্জিকে আক্রান্ত করেছে। সব কিছুর মধ্যে তিনি ভূত দেখছেন, অভিষেকের ভূত। দিদি এখন এদিক সেদিক ওদিক সব জায়গাতে অভিষেকের ভূত দেখছে, অর্থাৎ নিজের উপরে আস্থা তিনি হারিয়ে ফেলছেন। ভাবছেন খোকাবাবু কোথায় না কি করে দিয়েছে, আমার 12টা বাজিয়ে দিয়েছে, অতএব যেখানে যা আছে সব ধুয়ে মুছে সাফ করতে হবে। প্রমাণপত্র যেন কিছু না থাকে, লেস খোকাবাবুর যেন কোনো পদচিহ্ন কোথাও না থাকে। খোকাবাবু তার আদরের ছিল, এখন খোকাবাবু তার কাছে বাদর লাগছে। থাকতে পারে, আমরা সেটা জানি না, কিন্তু আমরা সবসময় ইডিকে যেটা বলতে চাই সেটা হলো অভিযোগ, তদন্ত, ধরপাকড়, গ্রেপ্তার, বাজেয়াপ্ত হলো, কিন্তু রেট অফ কনভিকশন আমাদেরকে কখনো ইমপ্রেসিভ লাগছে না। অর্থাৎ সাজা দেওয়ার যে তালিকা, সাজা দেওয়ার যে শতাংশ, সেটা কখনো আমাদের কাছে মনে হচ্ছে না যে খুবই সেখানটায় প্রশংসা করার মতো ইডিকে কিছু আছে। তাই স্বাভাবিকভাবে যেটা আমরা বলতে চাই, দুর্নীতি হতেই পারে। মেডিকেল কলেজ আজকাল তো সেখানটা মানি প্রিন্টিংয়ের জায়গা না। মেডিকেল কলেজ মানে তুমি সেখানে মানি প্রিন্ট করতে পারো, মানি মিন্ট করতে পারো, মানি প্রিন্ট করতে, এরকম ব্যাপার। মানি মিন্টিং করার এলাকা সব, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে রোজগার। নানা রকমের আইন নিয়মের অনেক ল্যাক্সিটি হয়েছে সেখানে। মেডিকেল কাউন্সিল অনেক রকমের নিয়ম কমিয়ে দিয়েছে, আগের মতন আর কড়াকড়ি নেই। ফলে সেখানটায় পুঁজির বিনিয়োগ হচ্ছে, সে স্বদেশী হোক বিদেশি হোক। আমাদের দেশের ডাক্তারের শর্টেজ আছে, আমরা চাইবো অনেক ডাক্তার সেখান থেকে পড়াশোনা করে ডাক্তার হোক, কিন্তু পাশাপাশি সেখানে যদি দুর্নীতি হয়, শুধুমাত্র একটা অংশের মানুষের জন্য যদি আজকে মেডিকেল শিক্ষা অ্যাক্সেসেবল হয়, তাহলে সেটা কিন্তু আবার একটা বঞ্চনার ইতিহাস তৈরি হবে। সেই মেডিকেল কলেজগুলোতে সাধারণ ঘরের ছেলে মেয়েদের পড়ার যে সুযোগ, সেই সুযোগ থাকছে কিনা, সেখানটায় রিজার্ভেশন থাকছে কিনা, সেইগুলো কিন্তু দেখা দরকার। তা না করে কি হচ্ছে, আজকাল বড় টাকার বিনিময়ে ম্যানেজমেন্ট কোটাতেও সিট বিক্রি করে দেওয়া হচ্ছে। ফলে কি হচ্ছে, দুর্নীতির আখড়াতে রূপান্তরিত হয়েইছে। স্বাভাবিকভাবেই যদি সেখানে তদন্ত হয় দুর্নীতির বিরুদ্ধে, নিশ্চয়ই তাকে আমরা স্বাগত জানাবো। কিন্তু আবার বলছি, পরিণতিতে আমরা বিশ্বাসী, পরিণামে বিশ্বাসী আমরা। তদন্ত হলো, সব হলো, পরিণাম কিছু হলো না, ফলে বজ্র আটনি ফসকা গেরোর গল্প হয়ে গেল। তার মানে এই সরকার স্বীকার করছে যখন আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক নয়। রাহুল গান্ধী ভারতবর্ষের লোকসভার বিরোধী দলের নেতা তো হালে হয়েছে, তার আগে তো দলের সভাপতি ছিল, নেতা ছিল আমাদের। এক জায়গায় তো নয়, সারা ভারতবর্ষের যেখানে মানুষের বিপদ হয় রাহুল গান্ধী ছুটে যায়। একটা উদাহরণ দেখাতে পারবে কেউ যে রাহুল গান্ধী কোথাও গেছে আর রাহুল গান্ধী যাওয়ার কারণে সেখানে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে? ভারতবর্ষে এমন কোনো দৃষ্টান্ত আছে? তাই স্বাভাবিকভাবেই এসব বাহানাবাজি, সম্বলে যে ঘটনা ঘটেছে তা যেন জনসমক্ষে না আসে, তার জন্য কায়দা করে, চক্রান্ত করে, ছলনা করে, নানা রকমের অজুহাত খাড়া করে রাহুল গান্ধীর যাত্রাপথকে আটকে দেওয়া হলো। রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে, তাই উত্তরপ্রদেশের সম্বলে তাকে যেতে দেওয়া হচ্ছে না।